সময়টা বৈশাখের রূপ বদলের নৈশভর প্রলয় নৃত্যর পর মধ্য দুপুরের প্রচণ্ড গরম। তেজস্বী উত্তপ্ত সূর্য তখন মাথার ওপর দগদগ করে শরীর ঘামে। আজ 8 দিন পর দোকান খুলেছেন করিম শাহ। সর্বদা ফজরের আজানের সঙ্গে সঙ্গে ঝাঁপ মেলে বসেন তিনি। আর বিট্টুর গ্যাং এখানে হানা দেয় ঠিক 11টায়। তীব্র আসে আস্তে ধীরে, তার লাল জিভ দূর থেকে দেখলেও হিড়িক পড়ে আওয়াজের। হুকুম ছড়ায় করিমের ততষ্ট হস্তযুগল ব্যস্ত হয় এত চা বানানোর যুদ্ধে। প্রায় অনেকদিন পর চেনা জানা মুখগুলি দেখে এক টুকরো হাসলেন করিম। তীব্র হাজির হতেই সেই হাসি বাড়ল। সত্যি বলতে হাসিটুকু টেনে হিচড়ে আনা। তীব্রকে দেখলেই তার পৌরো হাঁটু কাঁপে। অজ্ঞাত আতঙ্কে সিটিয়ে থাকেন। চায়ে চিনি কম বেশি হলেই ছেলেটা চেতে তার সাথে দোকান ভেঙে না দেয়, সেই শঙ্কায় শিরদাঁড়া সবসময় ভেসে থাকে পিঠের ওপর। তবু আজ দুগাল ভর্তি প্রফুল্লতা নিয়ে বরাবরের ন্যায় সালাম দিলেন তিনি। শোধালেন, ভাই কেমন আছেন? তীব্র বেঞ্চে বসলো, পাশ ঘেঁষে বসলো বাকিরা। কতকে জায়গা না পেয়ে পা ঝোলালো সিও বাইকে। ভালো, কই ছিলে এতদিন? গ্রামে গেছিলাম ভাই, বউটারে রেখে আসতে। শাশুড়ি আপ্যায়নের জন্য আর আসতে দিল না। এতদিন ওখানেই বেরিয়েছি, অনেক বছর পর গেলাম তো। বলতে বলতে কাচের কাপে চামচ লাড়লেন করিম। টুংটুং শব্দে টং তখন আলোড়িত। মিরাজ জলের বোতলে ছিপি খুলল, ঠোঁটে বসাতে বসাতে শোধালো, বউ রেখে এলে কেন? আর একটা বিয়ে করবে নাকি? না না ভাই, কি যে বলেন। পরপর লাজে নুইয়ে এলেন করিম। আইঢাই ভাব করে বললেন, আসলে বউ পোয়াতি, ঢাকায় আমাদের আত্মীয় স্বজন নেই, ওর যত্ন আত্মীর জন্য। পথিমধ্যেই মিরাজের সব নেওয়া মুখের পানিটুকু বিদ্যুৎ বেগে বেরিয়ে এলো বাইরে। ভ্যাবাচাকা খেয়ে থেমে গেলেন তিনি। মুশফিক গোল গোল চোখে ওনার আগামাথা দেখল। দাড়িতে পাক ধরেছে, চামড়া কুঁচকেছে, এই বয়সে আবার বাচ্চা। সাফিন এক ধাপ এগিয়ে মুখের ওপর বলে বসলো, তোমার না আগের আরও 6টা ছেলে মেয়ে, এখন আবার? এইবার তো চাচিরে রেহাই দাও। বুড়া হইতেছ বাপ, আর কত? এই তোমাদের জন্যই দেশে জনসংখ্যা বাড়ে, রাস্তায় জ্যাম হয়, অর্থমন্ত্রীর বাজেটে ঘাটতি আছে, গ্যাসের দাম বাড়ে, ডিম খাওয়া যায় না। করিমের হাসি গায়েব, চুপসে গেল মুখমণ্ডল। তবুও রাগ করার স্পর্ধা নেই তার। চুপচাপ হজম করলেন কথাগুলো। চোখ মুখ অন্ধকার করে সবার হাতে হাতে কাপ দিয়ে গেলেন। তীব্র বিলাতি নয়ন রাস্তার ওপর, শুভ্র ললাটে গুটি কতক ভাঁজ, সূক্ষ্ম চাহনি ছুটে যাওয়া যানবাহনে। ওইভাবে গরম চায়ে চুমুক দিল সে। বাকিরা গল্পে ব্যস্ত হলো। হাসাহাসি ঠাট্টায় লুটিয়ে পড়ল এক একজন। করিমের শান্ত টং মুহূর্তেই কেমন টক বগিয়ে ওঠে। রাস্তা থেকে মেয়ে গেলে চিরচেনা সেই রসিকতা ওদের। সিটি বাজানো, আকার ইঙ্গিতে টেনে টেনে কথা শোনানো। সাফিনের আগামী সপ্তাহে ফ্লাইট, মায়ের উন্নত চিকিৎসার জন্য চেন্নাই যাচ্ছে। এখানে আরমান নেই। তীব্রর কথায় নাহিদের ছায়াসঙ্গী বনেছে। নাহিদের পাগলামি বাড়ছে, চেঁচিয়ে গলা ভেঙেছে। উল্টাপাল্টা কি করে বসে আবার? বন্ধুমহল আড়ষ্ট সে আশঙ্কায়। সাফিন ওর যাওয়ার কথা তুলল। মাকে নিয়ে তার চিন্তার কমতি নেই, প্রত্যেকে আশ্বাস দিল তাতে। শুধু তীব্র নিরুত্তর বসে, তামাটে নিম্নাষ্ট, সম্মুখ দাঁতে কাটা, বিড়াল অক্ষি উদাসীন, চেহারায় কোনো কিছুর চিন্তা, কোনো দক্ষ ধ্যান। সাফিন কথার ফাঁকে ফাঁকে অনেকক্ষণ ওকে দেখছিল। তীব্র এমনিতে চুপ থাকে না, আজ কি হলো? গ্যাংয়ের মধ্যমণি নীরব থাকলে জমে। সে ওপাশের বেঞ্চ থেকে উঠে এ পাশে এলো। পিঠে হাত রাখতেই খানিক চমকে চাইল তীব্র। সাফিন অবাক হয়ে বলল, কি রে, চমকে উঠলি কেন? কি ভাবছিলি এত? তীব্র সামনে ফিরল, ছোট করে বলল, কিছু না। সাফিনের সন্দেহ বাড়ে। চুপ থাকা দলের দিক চেয়ে ভুরু উঁচায়। মুশফিক মিরাজ মাথা নাড়ল দুই পাশে। তারাই যখন জানে না, বাকিরা কি জানবে? বন্ধুদের চোখাচোখির মধ্যেও তীব্রর হেলদোল দেখা গেল না। সাফিন মাথা চুলকালো, বুদ্ধি আটল তীব্রর মনোযোগ পেতে। অচিরে কিছু একটা ভেবে মিটি মিটি হাসল ও। দুষ্টুমি করে বলল, কিছু ভাবছিলি না? কিন্তু আমার তো মনে হচ্ছে তুই ওই মেয়েটার কথা ভাবছিলি। কি যেন পুষ্পিতা? শুধুমাত্র তীব্রকে খোঁচানো আর মজা করতে বলছিল সাফিন, অথচ ঝট করে চাইল তীব্র। দৃষ্টি কণ্ঠ প্রগাঢ় করে শোধালো, তোর এমন কেন মনে হলো? সাফিন কান নাচায়, এমনি। কেন, সত্যি বললাম নাকি? তুই তুই মেয়েটাকে নিয়ে ভাবছিলি? তীব্র বিরস আওড়ালো, ফালতু কথাবার্তা। মিরাজ সন্নিহান গলায় বলল, আসলেই কি তাই? তোর কি মেয়েটাকে একটু ভালো লাগেনি বিট্টু? প্রেমেও পড়িসনি? লাইক লাভ অ্যাট ফার্স্ট সাইট? ঘটনার আগামাথা না জানা ছেলেদের চেহারায় কৌতূহল।
উৎসাহী চোখ মুখগুলো একভাবে চেয়ে। তীব্র এমনভাবে তাকালো যেন মহাভারত অশুদ্ধ হওয়ার মতন বাক্য বলেছে মিরাজ। উত্তর দেওয়ার আগেই সাফিন মাঝখান থেকে ফটাফট দাঁড়িয়ে যায়, হাত পা নাড়িয়ে স্বর পাল্টে সিনেমাটিক ভঙ্গিতে দেখালো, গাইজ ভাবো একটা অন্ধকার রাত, বাইরে বাজ পড়ার শব্দ, হাতে একটা মোম নিয়ে এগিয়ে যাচ্ছে জামশেদ কাকার বংশের বাতি, আমাদের নায়ক বিট্টু উর্ফে দ্য গ্রেট তীব্র রেজা তালুকদার। তারপর একটুখানি ঝুঁকে যাওয়া, চোখে চোখ রাখা দুইজনের সামনে একটি অপরূপ সুন্দরী মেয়ের দিক হাঁ করে চেয়ে আছে সে। আহ কি দৃশ্য, কি অমায়িক সিন। আনন্দে বৃষ্টিরা নাচলো, বাতাসের শ শ শব্দে গান বাজলো, চোখে চোখে চোখ পড়েছে, কি বলবো মুখে। কে তোমায় সাজিয়েছে এত অপলকে, দাঁড়ে দুম নাড়ে দুম নাড়ে দুম নাড়ে। তীব্রর মানসপটে সত্যি সেসব গল্পের মতো হানা দিল। সে ভীত চাউনি, কম্পিত একজোড়া অধর, এলোমেলো চুল, কল্পনা বিস্তর হওয়ার আগে চট করে চোখ খিচে নিল সে। সাফিন হাত দিয়ে গিটার বাজানোর ভং ধরেছে, বাকিরা মাথা ঝুলিয়ে তাল দিচ্ছে। কাঠের বেঞ্চে ঢোল বাজনার শব্দটাই বিরক্ত হয় তীব্র, রেগে মেগে ধমক দেয়, থাম। সহসা থামল ওরা। করিম ঠোঁট চেপে হাসছিলেন, শশব্যস্ত ঠিকঠাক করলেন নিজেকে। তীব্র নাক ফুলিয়ে বলল, এখানে প্রেম আসছে কোত্থেকে? আসেনি না। কারো দিক চেয়ে থাকা আর প্রেমে পড়া এক না। এই তো তোর দিক তাকালাম, এর মানে কি তোর প্রেমে পড়েছি? সাফিন দুই পাশে মাথা নাড়ল। তীব্র প্রতাপী গলায় বলল, প্রেম হচ্ছে নাহিদের মতো লুতুপুতু ছেলেদের সম্পত্তি, আমার জন্য ওসব না। সকলে সহমত পোষণ করল। ঠিক ঠিক। আলোচনা স্থগিত হওয়ায় স্বস্তি পেল তীব্র। শ্বাস ছাড়ল ফস করে। তনধ্য সাফিন রাস্তার দিকে ইশারা করে দেখায়, ওই দেখ তোর ফুটবল যাচ্ছে। ঘাড় ঘোরালো তীব্র। হেঁটে যাচ্ছে রাহাত, তার স্কুল মর্নিং শিফটে, পরনে ইউনিফর্ম, বাড়ি ফিরছে। প্রায় অনেক দিন পর ওকে দেখলো তীব্র। সাফিন নিজেই হাঁক ছুড়ল, এই গোলুমলু, এই রাহাত। ডাক শুনে থামলো রাহাত, আশপাশ চেয়ে ফিরে তাকালো। অন্যমনস্কতায় ওদের খেয়াল করেনি এত সময়। তীব্রকে দেখা মাত্রই চোখ মুখ পাল্টে এলো গতিতে, সঙ্গে সঙ্গে অবজ্ঞায় ঘুরিয়ে নিল চেহারা। ছোট ছোট কদম হনহনে গতি ধরতে কপাল গুছিয়ে এলো তীব্রর। মিরাজ বিস্মিত হয়ে বলল, কি হলো ব্যাপারটা? তোর খুদে ফ্যান এমন করলো যে? গোলুমুলু বলাই খেপেছে বোধহয়। সাফিন হাসলেও তীব্রর কাছে অদ্ভুত লাগে। যেখানে সামান্য ওকে রাস্তায় দাঁড়ানো দেখলেও ছেলেটা ছুটে এসেছে, আঙুল ধরেছে জড়তাহীন, সেখানে এই আচরণ ভাবনাই ফেললো। একটা ছোট বাচ্চা ছেলে তো আর এমনি এমনি এমন করবে না। সে তৎপর উঠে পড়ে, কেন জানে না। রাহাতকে নিয়ে আগ্রহ কেন তাও না, হয়তো প্রথম কোনো আদুরে শিশু স্বেচ্ছায় কোল ঘেঁষায় পাথরে মন একটু নরম হয়েছিল। বাকিরা উঠল ওর দেখা দেখি। রাহাতের মুখবিবর লালচে, অথচ ক্ষুদ্র নাক ফুসছে। যদি ক্ষমতা থাকতো এখনই তীব্রকে শেষ করে ফেলতো মেরে। শুধুমাত্র তার জন্য আজ দুটো দিন ছোট আপু ঘর ছাড়া, আর ফিরবেও না হয়তো। রাহাতের কোঠর ভরল পুষ্পিতার অনন মনে করে। সে হাতের উল্টো পিঠে চক্ষু মুছে নেয়। পেছন থেকে আচমকা অন্য একটা হাত টেনে ধরল কেউ। চকিতে ঘুরল ও, ভেজা আঁখে তীব্রকে দেখে দপ দপ করে জ্বলে উঠল। হাত মুচড়ে বলল, ছাড়ুন। হাঁ হয়ে গেল প্রত্যেকে। সবচেয়ে বেশি প্রভাব পড়ল তীব্র চেহারায়। হতবাক সে, হতচেতন। সাফিন গোল চোখে সবাইকে দেখল। বিষয়টার সঙ্গে বন্ধুর সম্মান জড়িয়ে দলের কনিষ্ঠদের আদেশ করল, তোরা টঙে গিয়ে বস, আমরা আসছি। টাটু আওয়াজবিহীন প্রস্তার নেয় তারা। রয়ে যায় মুশফিক, মিরাজ আর ও। তীব্রর কপালের ভাঁজ প্রখর হয়ে আরও। বুঝতে না পেরে বলল, কি হয়েছে তোমার? আপনি আমার সাথে কখনো কথা বলবেন না, আপনি খুব খারাপ একটা লোক। নির্ভীক চিত্তে আওড়ালো রাহাত, বোনের শোকে দিশেহারা যেন। এলাকার দাপুটে একমাত্র ভয়াবহ মাস্তানের সামনে এমন ভঙ্গিতে বলতেও ক্ষুদ্র মুখে লেশমাত্র আতঙ্ক দেখা গেল না। তবে বলতে বলতে চোখ দুটোতে ছাপিয়ে এলো জল। রাঙা উষ্টপুট নিংড়ে বিলম্বহীন কেঁদে ফেলল সে। তীব্র তাজ্জব বনে গেল। অবুজের ন্যায় মুখ চাওয়াচাই করল বন্ধুদের সাথে। রাহাত নাক টানল, গোল গোল কপলে চটচটে অশ্রু হেঁকচি তুলতে তুলতে পড়ল, আমি আপনাকে কত পছন্দ করতাম। ছোট আপুর কথার কখনো অবাধ্য হয়নি, কিন্তু এবারও মানা করা সত্ত্বেও আপনার সাথে লুকিয়ে লুকিয়ে মিশেছি। আর আপনি কি করলেন? এমনটা করতে পারলেন আপনি? কাতর কণ্ঠের প্রতিটা কথায় বিশ্বাস ভাঙার শোক, অথচ পুরো বিষয় মাথার ওপর দিয়ে গেল ওদের।
এই অভিযোগ, এই কান্না, এই আচরণ সব যেন প্রহেলিকা। তীব্র রাহাতের হাত ছাড়েনি তখনও, এখনও ছাড়ল না। শুধু মেন রাস্তা থেকে টেনে নিয়ে এলো এক পাশে, মুখামুখি হাঁটু গেড়ে বসে, দুবাহু ধরল, কণ্ঠ যথাসাধ্য কোমল করে বলল, আমি সত্যি বুঝতে পারছি না আমি কি করেছি। তবে তুমি কাঁদছো তাতে খারাপ লাগছে। জেনে শুনে তোমার তো কোনো ক্ষতি করিনি তাহলে? রাহাত আর্দ্র গলায় তেজ এনে বলল, করেছেন, অনেক বড় ক্ষতি করেছেন। শুধু আমার কেন, ছোট আপুরও ক্ষতি করেছেন। আপনার জন্য আমার ছোট আপুকে বাবা বাড়ি থেকে বের করে দিয়েছে। তীব্র হোঁচট খেলো, বিহ্বল হয়ে বলল, আমার জন্য? আমি তো তোমার ছোট আপুকে চিনিই না। রাহাত অমনি বাহু থেকে হাত দুটো সরিয়ে দেয়। মিথ্যা বলছেন কেন? আপনি তো 2 দিন আগে আমার আপুকে ধরে নিয়ে গিয়েছিলেন, আবার তাকে নিজের জামা পরিয়ে ফেরতও দিয়েছেন। প্রখরোদে তপ্ত আবহাওয়ায় এক বিশাল আকৃতির বাজ পড়ল মুহূর্তে। তীব্র কিং কর্তব্যমূর বিস্ময় বাকিদের দৃষ্টিতে। মুশফিকের জিভ ফুটে বেরিয়ে আসে, পুষ্পিতা? মিরাজ ছটপটে কণ্ঠে বলল, পুষ্পিতা কি তোমার বোন? রাহাত ভগ্ন আহত কণ্ঠে বলল, আজকে 2 দিন হয়েছে আপু চলে গেছে। আমাকে এখন কেউ আদর করছে না, আম্মু শুধু কাঁদছে। আজ আমার আপুর বউ ভাত, কিন্তু আমি যাইনি। বাড়িতেও এক দণ্ড মন টিকছে না আপুকে ছাড়া, আমার শুধু কান্না পাচ্ছে। আপনি কেন এরকম করলেন ভাইয়া? আমার আপু কি আপনাকে কিছু বলেছে কখনো? কোনো ক্ষতি করেছে আপনার? সাফিনের মাথা রকেট বেগে চক্কর কাটছে। ছোট আপু পুষ্পিতা, আরেক আপুর বউ ভাত, হিসেব কষলে কি মিথিলায় ওর বোন? পৃথিবী আসলে এত গোল? ভেতরে ওঠা কৌতূহল দমাতে ব্যর্থ সে, চেপে রাখতে পারল না। জিজ্ঞেস করলো, তোমার বড় বোনের নাম কি মিথিলা? মাথা ঝাঁকালো রাহাত, চক্ষু কটরে টলমলে বাড়িধি, যেন পিচের রাস্তা ভাসিয়ে দেওয়ার প্রবল ইচ্ছে সেখানে। তীব্র তখনও বিস্ময় সামলে উঠতে পারেনি। সাদাটে 2 নয়ন ফ্যালফেল করেছে, ধাদস্ত হতে সময় নেই। জিভে ঠোঁট ভিজিয়ে আস্তে ধীরে শোধায়, তোমার আপু কোথায় জানো? রাহাত পূর্ণবার কেঁদে ফেলল। সে জানলে এখানে থাকতো, 2টো পাখা লাগিয়ে উড়ে যেত না? জানি না। আমাদের সব আত্মীয়রা তো বিয়ে খেতে এসেছেন, তাদের বাসায় যাওয়ার তো কোনো উপায় নেই। আপু ঢাকার কিছুই চেনে না ভালো করে, কোথায় যাবে ও? তীব্র নিচের ঠোঁট কামড়ালো। সে তো এই এক কারণেই এমন গভীর রাতে মেয়েটাকে নিয়ে রওনা করেছিল সেদিন, কারণ জানতো এসব জানাজানি হলে বদনামি রটবে, যেখানে ওর গায়েও লাগবে না এসব। কিন্তু মেয়েটিকে নামিয়ে দেওয়ার সময়ে আশেপাশে একটা কাক পক্ষীও তো ছিল না। তাহলে জিজ্ঞেস করলো, তোমার আপুকে যে আমি নিয়ে গেছি, কে বলেছে তোমাদের? হাকিম চাচা, তিনি দেখেছেন আর গিয়ে সবাইকে বলেছেন। তারপর বাবা, বাড়িওয়ালা, আন্টি, আঙ্কেল, আমার দাদু সবাই মিলে আপুকে খুব বাজে বাজে কথা শুনিয়েছেন। সেই ভোরের বর্ণনা হুবহু দিল রাহাত। বিরতি নিতেই মিরাজ খটমট করে বলল, সালার, এটা আবার কেমন বাপ, কেমন ফ্যামিলি? মানলাম নিয়ে গেছে, তাই বলে বাবা হয়ে মেয়েকে বাড়ি থেকে বের করে দেবে? তাও আবার যে মেয়ে নাকি ঢাকা শহর কিছুই চেনে না। ঘটনা হয়ে গেল 2 দিন, অথচ মেয়ে এখনও ফেরেনি আর বউ ভাত খায়? আশ্চর্য। রাহাত উদ্বেগ নিয়ে বলল, আমার আব্বু তো ছোট আপুর বাবা নয়, আপুর তো বাবা মা নেই। তীব্র ভাবনায় বোধ সেখান হতে ছিটকে পড়ল কথাটায়, বজ্র হতে ন্যায় বলল, কি? হ্যাঁ, বড় খালামণি তো অনেক আগেই মারা গিয়েছেন, আমি দেখিও নি ওনাকে। খালু কোথাও কেউ জানে না। আপু তো ছোট থেকে আমাদের বাসাতেই থাকে, সেজন্য বাবা আর বড় আপু ওকে কত কথা শোনায়, কত অপমান করে। আর পরশু তো ওইভাবেই বের করে দিল। আমি আর আম্মু ছাড়া আপুর কেউ নেই। এখন আমি আপুকে কোথায় পাবো? চোখের চাউনি থমকে গেল তীব্রর, মূর্তির ন্যায় শক্ত বনে রইল। আবিল অক্ষী অনর নিশ্চল নিষ্প্রভ, শুভ্র সতেজ চেহারায় আনাচে কানাচে তমসা ছড়ায় সবেগে। নিরেট আস্তরণে ঢাকা পড়া হৃদয়টা কি খোলস ছাড়ল তবে? ফিরতি জবাব এলো না। তবে অনুতাপ দেখা যায় সাফিনদের চেহারায়। ওকে ওদের করা মস্ত বড় ভুল, সাথে আবার মেয়েটা এইভাবে শাস্তি পেল। সবার আদল সংকীর্ণ হয় নিমিষে। তীব্র উঠে দাঁড়ালো হঠাৎ, রাহাতের হাত ধরে বলল, এসো। লোহার গেটের পাশে একটা সবুজ প্লাস্টিকের চেয়ার পাতানো। হাকিম সেখানে আরাম করে বসে বিড়ি ফুঁকছেন, গলায় গুনগুন গান। ঠোঁটের ভাঁজে ধরতে ধরতে মনে হলো কেউ একজন দাঁড়িয়েছে এসে। ঘাড় ফেরালেন তিনি।
মোটা সিকের ওপাশে বখাটে বিট্টু মাস্তান দাঁড়িয়ে টান টান বক্ষস্থলে সাদা অক্ষিকুট ওনাকেই দেখছে। সহসা উঠে দাঁড়ালেন হাকিম, বিড়ি ফেলে সেই হাত ঠেকালেন কপালে। সালাম বিট্টু ভাই। তীব্র দুর্বোধ্য মতিগতি, শুধু চিবুকের একধার তর্জনীর নখে চুলকে বলল, কথা আছে, এদিকে আয়। তার কণ্ঠ তরঙ্গের ন্যায়। যৎ সামান্যতেই ঘাবড়ে গেলেন হাকিম। চোরামনে সশব্দে বাজল কীর্তিকলাপের টুংটাং বাদ্য। পুষ্পিতা আর বিট্টুকে জড়িয়ে দুদিন পূর্বে যে কথাবার্তা ছড়িয়েছে সেই সব কি ওর কানে চলে গেল? জেনে যায়নি তো উনি মূল হোতা এইসবের? সে গিয়ে মামুনের কানে কথা না দিলে এমন কিছুই হতো না হয়তো। যদি জেনে থাকে সর্বনাশ। তবে যে হাকিম এর চেয়ে বেশি ভাবতে পারলেন না। ঢোক গিলতে গিলতে কেচি গেট খুলে তীব্রর কাছে গিয়ে দাঁড়ালেন। তখনই চোখ গেল বাউন্ডারি ঘেঁষে থাকা মিরাজ, সাফিন, মুশফিকের সঙ্গে চেনা জানা রাহাতকে। বক্ষ ধক করে উঠল অমনি। এবার যা বোঝার বুঝে গিয়েছেন। বদমাস পিচ্চিটা নির্ঘাত গিয়ে নালিশ ঠুকেছে বিট্টুর কাছে। ঠুকবেই তো, দুলাভাই লাগে না? হাকিম মনে মনে ক্ষেপে গেলেন রাহাতের ওপর। ইচ্ছে করলো একটা কষিয়ে থাপ্পড় মেরে ওর ফোলা গাল থেকে রক্ত বের করতে। পর মুহূর্তে চিন্তায় পড়লেন নিজেকে নিয়ে। এবার কি হবে? বিট্টু মাস্তান তো আর ভালো কথা বলতে আসেনি। হাকিমের চওড়া কপাল দরদর করে ঘামছে। সংকীর্ণ চোখে তীব্র দিক চাইলেন। সে খুব শান্তভাবে দাঁড়িয়ে, আদলে লেশ মাত্র উদ্বেগ নেই। অমন শান্ত গলাতেই মিরাজকে বলল, বিল্ডিংয়ের সব কটা ফ্ল্যাটে যাবি, সবাইকে ডেকে নিয়ে আসবি এখানে। 5 মিনিট সময়, যা। ও ঘাড় দোলালো। স্বতঃস্ফূর্ত ভঙ্গিতে ঢুকলো বাড়ির ভেতর। হাকিমকে দেখে দেখে যেতে যেতে দুই দিকে মাথা নেড়ে হাসলো। বিট্টু মাস্তানের সাথে সাথে তার গ্যাংও পরিচিত। সুকুজে কোনো একভাবে এলাকার সকলে ওদের এক দেখায় চেনে জানে, বিশেষ করে যারা পুরনো। মিরাজের এক ডাকে যেভাবে ছিল হুলুস তুলুস বাঁধিয়ে নেমে এলেন। এমনকি খোরশেদুলরাও আছেন। গ্রাউন্ড ফ্লোর মুহূর্তে ভরে গেল মানুষে। খোরশেদুলের পরনে এখনও নতুন পাঞ্জাবি। মেয়ে জামাই নিয়ে বৌভাত থেকে ফিরেছেন কেবল। এই তো মিথিলা, পলাশ দুইজনেই আছে। মেয়েটা এক হাত গুটিয়ে গিয়েছে ডরে। নাহিদের সূত্রে ওদেরকেও চেনে। সামনাসামনি প্রথম হলেও দলবলের ছবি দেখেছিল। আবার আলেয়ার মুখে ওই দিন ভোরের সব ঘটনাও শুনেছে। পুষ্পিতা বিট্টু দুজনকে জড়িয়ে যে কুৎসার উঠেছে, নির্ঘাত সে নিয়ে কিছু করতে এসেছে মাস্তানটা। ও গড, এই ভেজালে এখন না ফাঁসলেই হলো। সালমা বেগমের হুট করে জ্বর এসেছে, একেবারে হাড়হিম করা জ্বর। বিছানা রেখে উঠতে পারার ন্যায় দশা। গত 2 দিন ধরে একটা দানাও দাঁতে ঠিক মতো কাটেনি যে। কেঁদে কেটে আরও দুর্বল হয়ে পড়েছেন। মেয়ের শ্বশুর বাড়িতেও যেতে পারেননি। বলহীন দেহ বিছানায় মিশে থাকায় খোরশেদুল নেমে আসার সময় স্ত্রীকে আর ডাকলেন না। বিশেষ করে যখন মিরাজ দরজায় কড়া নেড়ে জানালো নিচে বিট্টু ডাকছে সবাইকে। এরপরে তো এখানে ওনাকে আনার ভুল করবেনই না তিনি। সালমা পুষ্পিতার শোকে আধমরা হলেও ওদের মিথ্যা সম্পর্ক নিয়ে ভেতর ভেতর একটু হলেও বিশ্বাস করেছেন তিনি জানেন। কোনো মেয়ে এমনি এমনি এক ছেলের শার্ট পরে আসবে না, তাও পুষ্পিতার মতো মেয়ে। আর ওই বিশ্বাস কোনোভাবে ভেঙে যাক খোরশেদুল চান না। এত বেগ পহানোর পর ঝামেলাটা ঘাট থেকে নেমেছে, ওটাকে দ্বিতীয়বার তোলার মানে নেই। আলেয়া, মহিদুল সাহেব আর 2-4 জন আত্মীয় ব্যতীত বিশেষ কেউ নেই এখন। বাকিরা বৌভাত শেষ করে ফিরে গিয়েছেন। তীব্রকে দেখতে চিবুকের পেশি টান টান করলেন খোরশেদুল। কি মাস্তানি করতে এসেছে কে জানে। হঠাৎ চোখ গেল সাফিনের কাছে দাঁড়ানো রাহাতের দিক। বিমূর্ত দৃষ্টি ঝাপটালেন তিনি। তার ছেলে ওই বেয়াদবগুলোর কাছে কি করছে? তিনি মোটা গলায় ডাক ছুড়লেন, রাহাত, এদিকে এসো। রাহাত ভয় পেল, মুখ শুকিয়ে গেল বাবার কড়া দৃষ্টিতে। একবার তীব্রর দিক দেখলো, সে ইশারায় বোঝালো যাও। রাহাত মাথা নামিয়ে গুটি গুটি পায়ে গিয়ে বাবার পাশে দাঁড়ায়। মুহূর্তে ছেলে 2 বাহু চেপে ধরলেন তিনি। ধমকে বললেন, ওদের কাছে কি করছিলে? রাহাত হাঁ করার আগেই সাফিন সমগ্র গেট টান মেরে এক পাশে নিয়ে গেল। শব্দে থেমে চকিতে চাইল দুজন। এবার পুরো দস্তর খোলামেলা হলো জায়গাটা। এতগুলো মানুষের উপস্থিতি, অথচ কোনো রূপ টাটু শব্দ নেই। আলিয়া বনু ছেলেকে ফিসফিস করে শোধালেন, এরা কারা খোরশেদ? তিনি জবাব দিলেন না। বিভ্রান্ত প্রশ্নবিদ্ধ চাউনিতে বাকিদের ন্যায় চেয়ে থাকলেন 4 জন তাগড়া যুবকের বানে। মামুন শাহ তীব্র এসেছে শুনেই নেতিয়ে গেছেন। এখন সামনে দাঁড়িয়ে আরও বাজে অবস্থা ওনার। কেন যে গিন্নির কথায় করতে গেলেন ওসব?
কি খেলা দেখবেন কে জানে। তিনি দোয়া দরুদ পড়ে ব্যস্ত কদমে তীব্রর কাছে এলেন। দুনিয়ার সকল নম্রতা কণ্ঠে মেখে বললেন, বিট্টু ভাই, কোনো সমস্যা হয়েছে কি? তীব্র হু হা করল না, সোজাসুজি হুকুম ছুড়ল, নিজের জায়গায় গিয়ে দাঁড়া। চুপসে গেলেন তিনি, আর চোখে একবার হাকিমের দিক দেখলেন। তার হাঁটুতে নীরব ভূমিকম্প নেমেছে। কপালে আজ শনি আছে, তা পরিষ্কার। মামুন টলমল ভঙ্গিতে এসে বইয়ের পাশে দাঁড়ালেন। চাপা চিন্তিত গলায় বললেন, বলেছিলাম যেখানে বিট্টু মাস্তান জড়িত তা নিয়ে ঘাটতে যেও না। এখন দেখো কি হয়। ডলি পাল্টা উদ্বিগ্ন হয়ে বললেন, আমি কি জানতাম এ ছেলে সব শুনে বাড়িতে চড়াও হতে আসবে। ভেবেছিলাম মেয়েটাকে ফেরত দিয়ে ফিরেও তাকাবে না। আর ওসব শুনে অমন মেয়ে কি বাড়িতে রাখা যায়, তুমিই বলো। মামুন হতাশ ভঙ্গিতে মাথা নাড়লেন। একটা ছোট বিষয় পেলেও ডলি যে তাল বানিয়ে ফেলেন এসব তার জানা। কিন্তু এখন কি হবে? শেষমেশ বিপদে পড়লেন নিজে। হাকিমদের দেহ নড়বড়ে, তাণ্ডব চলছে বুকেও। নিজের চিন্তায় উষ্টাগত প্রাণ। আচমকা কাঁধে শক্ত কিছুর পতন পেতেই কেঁপে উঠলেন। তীব্র হাত রেখেছে। হাকিমের ভয়ার্ত চাউনি প্রকট হলো এবার। তুতলে বললেন, বিট্টু ভাই, আমি কিছু করেছি? তীব্র সেই উত্তর দিল না। নিজের মতো রাহাতের দিক আঙুল তাক করে শোধালো, ওর বোন পুষ্পিতা, চিনিস তাকে? হাকিম সহ আরও একটি বক্ষ ধুকপুক করে কাঁপে। যা ভয় পেয়েছিল তাই হচ্ছে। মিথিলা চোরা নজরে পলাশের দিক দেখল। তার কপালে গাঢ় ভাঁজ। এখানে কি ঘটছে আগামাথা বুঝতে না পারার চিহ্ন। মিথিলা কবজি দিয়ে নাকের ঘাম মোছে। নতুন বরের সামনে কেঁচো খুঁড়তে সাপ না বের হয়। হাকিম ঢোক গিললেন। নীরব দেখে তীব্র ভুরু নাচালো। চিনিস? ভয়ে ভয়ে মাথা দোলালেন উনি। ও যে গত পরশু রাতে আমার সাথে ছিল। তোকে কে বলেছে? কেউ বলেনি। তীব্র চোখ ছোট করলো। আজব, কেউ বলল না? তাহলে তুই বুঝলি কি করে? হাকিমের কণ্ঠরোধ হয়ে আসছে। কোনো রকমে বললেন, আপনার গাড়ি থেকে নামতে দেখেছিলাম সকালে। তীব্র অবাক হওয়ার ভান করে বলল, তাই? এতেই বুঝেছিস? মানে আন্দাজ করেছিলি, এই তো? হাকিম দিশাহীন, কি করবেন কি বলবেন সে নিয়ে। মিথ্যা বললেও পার পাবেন না। তীব্র নিশ্চয় আটঘাট বেঁধেই ধরেছে তাকে। এবারও আতঙ্কে মন্থর বেগে মাথা ঝাঁকালেন তিনি। তীব্র কাঁধের হাতটা নামালো। সাফিনকে বলল, সাফিন, মানুষ আন্দাজ করে কোথায় দিয়ে? সে ফটাফট বলল, মাথা দিয়ে। তাহলে তো ওর মাথায় অনেক বুদ্ধি। এই বুদ্ধির জন্য ওকে একটা পুরস্কার দেওয়া উচিত না? তিনজন প্রফুল্লতায় আওড়ালো। অবশ্যই। অথচ আতঙ্কে কাঠ হয়ে এলেন হাকিম। পুরস্কারের ন্যায় নির্ঘাত ভোগ আছে কপালে। তীব্র বলল, পুরস্কার দিলে এই কটা লোকের সামনে কেন দেব? এক কাজ কর, আশেপাশের যত লোকজন সব ডেকে আন। এই বুদ্ধির তারিফ করা তাদেরও কর্তব্য। মুশফিক মিরাজ ঠোঁট চেপে হেসে ছুটে গেল। হাকিম ধরফর করে বলতে গেল, ভাই, আমি আর আগুন চোখে চাইল তীব্র। ওখানে আটকে গেলেন তিনি। চাউনিতে ঝলসে যাওয়া ভয়ানক দাবানল দেখে একটা বাক্য উচ্চারণেরও স্পর্ধা পেলেন না। মিরাজ মুশফিক ফিরে এলো। হাতে জিনিসপত্র আছে। ডাকাডাকিতে লোকজন একে একে আসছে। মিনিটে ভিড় বাড়ল সেখানকার। গেটের ওপার এপারের মাঝমাঝিতে তীব্রদের রেখে দুপাশে গাদাগাদি হলো। হাকিম অদৃশ্য হস্তে কপাল চাপড়াচ্ছেন। আহাজারি করছেন কৃতকর্মের। কেন গিয়েছিল ওসব বলতে? কি দরকার ছিল আগুন নিয়ে খেলার? তার সুপ্ত হতাশের মধ্যে আচমকা তীব্র ওনাকে নিজের দিক টেনে ঘোরালো। বাক্যময়হীন প্রকাণ্ড এক থাপ্পড় মারল গালে। হকচকিত হাকিম টালমাটাল হয়ে ছিটকে পড়লে নিচে। আতকে উঠল সকলে। মামুন চোখ মুখ খিচে চেহারা ঢেকে ফেললেন, যেন ঘুষিটা ওনার লেগেছে। যেই মাথায় এত বুদ্ধি সেই মাথায় চুল বেমানান। এই নাপিত, স্থূল কণ্ঠে ডাকে ছেলেটি নড়ে চড়ে চাইল, জজি ভাই। তীব্র হাকিমের দিক আঙুল তাক করে বলল, মাথা নাড়া করর, কুইক। হাকিম ঝটপট করে পেছনে তাকালেন। বোবা সাহায্য চাইলেন মামুনের নিকট, কিন্তু সে লোকের এক পা আগানোর দুঃসাহস নেই। নাপিত ছেলেটি কম বয়সী। তীব্রর আগে ভাগে বলে রাখাতে মিরাজ মুশফিক ওকে সেলুন থেকে বগল দাবা করে এনেছে। হাকিমের দৃষ্টি অস্থির। পেশায় ছোটোখাটো হলেও মাথা নাড়া করার মতো অসম্মান তো কাম্য নয়। এখন বাঁচার একটাই উপায়। মস্তিষ্কে উদয় হয় ছুটে পালানোর চিন্তা। বিধিবাম উঠতেই পারলেন না। আকস্মিক দুই পাশ থেকে ঘাড়ের দুই দিক চেপে ধরল সাফিন আর মুশফিক। নড়াচড়া রুদ্ধ করে দিল মুহূর্তে। মাথার তালুতে খুরের টান পড়তে হাকিম ঝরঝর করে কেঁদে দিলেন। সঙ্গে সঙ্গে ঠোঁটে হাসি ফুটল রাহাতের।
50-এর অধিক মানুষ দুই পাশ ঘিরে। তীব্র পায়ের ওপর পা তুলে পাতানো চেয়ারে বসে লাইটার দিয়ে দামি সিগারেটের মাথা জ্বালায়। ধোঁয়া উড়ে সাথে বাতাসে উড়ে হাকিমের অসহায়ত্ব, তার অপমানিত হওয়া ক্রন্দন। অশ্রুজল পিচের রাস্তায় পড়ে মিশে যায়। প্রত্যেকে মুখ ছোট করে দেখছে সেসব। এক পাশে চুল কাটতেই তীব্র হাত উঁচিয়ে থামতে বোঝালো। কিছু বলতে হয়নি। মিরাজ নিজ উদ্যোগে বয়ে আনা জিনিস থেকে কালির দোয়াত তুলল, ছিপি খুলে উপুর করে ঢেলে দিল উন্মুক্ত তালুর ওপর। হাকিমকে স্তম্ভিত করে দিয়ে পরপর সারা মুখে লেপটে দিল ধপধপে সাদা চুন। জড়বুদ্ধি হয়ে গেলেন তিনি। চেয়ে থাকলে নিহতের ন্যায় হাউমাউ করে কেঁদে উঠলেন পুনরায়। তীব্রর ওপর সে কান্নার প্রভাব পড়ল না, উল্টে চোখ বুজে বিশাল শ্বাস টানল সে। কেন যেন মনে হচ্ছে এই কান্না পুষ্পিতা মেয়েটির কান্নার কাছে কিছু হবে না। ওই দিন নিরপরাধ হয়েও চরিত্রের দোষারোপে সে নিশ্চয় আরও বেশি কেঁদেছিল। তীব্র বাম হাতে সোনালি চুল টেনে টেনে চোখ মেলল, আদেশ করল ছবি তোলোর। অর্ধ মাথা ন্যাড়া আর মুখ ভর্তি চুনকালি মাখা হাকিমের ফটাফট ছবি ওঠালো মিরাজ। এরূপ সম্মানের আহুতিতে হাকিম তখন বিধ্বস্ত। তীব্রর চিবুক কটমট করে উঠল, বলল, সামান্য চেহারায় চুনকালি পড়ায় কেঁদে ভাসাচ্ছিস হাকিম? সেখানে আন্দাজ করে একটা মেয়ের চরিত্রে কালি মেখেছিলি। ভাব তবে তখন মেয়েটার কেমন লেগেছিল। সকলে নিস্তব্ধ রইলেও চোখ মুখ জলজল করছে রাহাতের। সে খুশিতে হাততালি দিয়ে উঠল। তড়িৎ হাত দুটো চেপে ধরলেন খোরশেদুল। বাবার চোখ রাঙানো দেখে নিভে গেল ছেলেটা। তীব্র ঝট করে ঘাড় কাত করে চাইল মামুনের দিকে। অমনি কলিজা লাফে উঠল ওনার। এইবার নিজের পালা বুঝতেই ঝড়ের বেগে এসেই ওর পায়ের কাছে বসে পড়লেন। হা হা করে বললেন, আমি কিছু বলিনি ভাই মেয়েটাকে। যা বলার সব আমার বউ বলেছে। আমি বারণ করেছিলাম, শোনেনি। আমাকে ছেড়ে দিন। ডলি বেগম দাঁত কটমট করলেন। নিজে বাঁচতে কি সুন্দর তাকে ফাঁসিয়ে দিচ্ছে। তীব্র বিরক্ত গলায় বলল, পা ছাড় শালা, না হলে এক লাথিতে মাজা ভেঙে দেব। মামুন হুমকি শুনলেও মানেনি। অমন দুহাতের মাঝে তীব্রর এক পা জড়ো করে বসে রইলেন। তীব্র চসূচক শব্দ করে বেজায় খারাপ হওয়া মেজাজ নিয়ে বলল, তুই পা ছাড়বি? মামুন কেঁদে ফেলেছেন। জোরে জোরে মাথা নেড়ে বললেন, না ভাই, আপনি মাফ না করলে আমি নড়বও না। তীব্র তেড়া রগটা সক্রিয় হয়ে উঠল। সত্যি দুরন্ত এক লাথি মারল। সহসা ঠিকরে পড়লেন মামুন। হক চকিয়ে উঠল বাকিরা। তীব্র ঝুঁকে মামুনের কলার টেনে ধরল। ত্রাসে জুবুথুবু ডলির দিক দেখলো এক পল। সদর্পে জানালো, বলল, মহিলা মানুষকে আমি কিছু বলি না। গায়ে হাত দেওয়া তো বিশাল ব্যাপার, কিন্তু তোর বউকে একটা শাস্তি না দিলে শান্তি পাবো না রে মামুন। কি দেওয়া যায়? তীব্র বা হাতে থুতনি ঘষল। নাটক করলো ভাবছে। ডলির গলবিল তখন মরুভূমি। আশপাশ চাইছেন ভীত নজরে। যেখানে বিল্ডিংয়ের সবার ওপর তিনি ছুরি ঘোরান, সেখানে এত ভাড়াটিয়ার সামনে এই কি দুর্দশা আজ। তীব্র চট করে বুদ্ধি পেয়েছে। এমন ভেবে বলল, হ্যাঁ, মেয়েটা মানে পুষ্পিতা যদি এখানে ফিরে আসে তবে তোদের একটা ফ্ল্যাটে ওকে মাগনা রেখে দিবি, যাকে বলে বিনামূল্যে। আর ও যতদিন এখানে থাকবে ওর সমস্ত কাজ করবে তোর বউ। রান্না বান্না, কাপড় কাচা, সব মানে সব। রাজি? মামুন চিন্তা ভাবনা ছাড়াই বলল, রাজি, আমি রাজি। তীব্র চাইতে ডলি শুষ্ক চেহারায় মাথা কাত করলেন। মিনমিন করে বললেন, আমিও রাজি। তীব্র কলার ছাড়ল না, যেন ছুড়ল মামুনকে। রোগাশোকা লোকটা খানিক পিছিয়ে গেলেন। এদিকে পলাশ হাঁ করে সব দেখছে। একই রকম বিস্মিত আলেয়া বানুও। তীব্রর এক একটার দর আওয়াজ নির্ভীক চিত্ত দেখে ভ্রান্ত তারা। তীব্র চেয়ার ছেড়ে দাঁড়ালো, এসে থামলো একদম খোরশেদুলের মুখোমুখি। তৎক্ষণাৎ দৃষ্টি নামালেন তিনি। ডানে বামে এলোমেলো পাতা ফেললেন। তীব্র ভীষণ চিন্তিত কণ্ঠে বলল, তোকে কি করা যায় বলতো? খোরশেদুলের দেহ শক্ত হয়ে গেল। পেশায় একজন উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা হয়েও হাঁটুর বয়সী ছেলের মুখে তুই ডাকটা অবিলম্বে হজম হলো না। তিনি চুপ থাকলেও পাশ থেকে আলিয়া ক্ষেপে বললেন, এই পোলা, তুমি আমার পোলার লোকে এমনি কথা কও কোন সাহসে? তুমি জানো হে কেডা? কত নামি দামি লোক গো লগে আমার পোলার উঠবোস তুমি জানো? 2 দিন গো ছোকরা এক থাপ্পড়ে সিধা বানাইয়া দিমু। খোরশেদুল চসূচক শব্দ করলেন। তার মা এখানে থাকে না, তীব্র সম্পর্কে জানেও না কিছু, আর তার জন্যই এমন ফটর ফটর করছে। কথার মধ্যেই তীব্র লাল চোখে সজোরে ধমক দিল, এই বুড়ি চুপ। বক্ষ ছ্যাদ করে উঠল বৃদ্ধার। আঁতকে উঠলে একরকম। শীর্ণ বুকে হাত দিয়ে ছেলের ধার ঘেঁষে দাঁড়ালেন। ভীত সন্ত্রস্ত চোখে দেখে গেলেন তীব্রকে।
খোরশেদ জিভের ঠোঁট ভেজালেন। পরিস্থিতি সামলাতে বললেন, আমি আমি কি করেছি? তুমি কেন আমাকে পেছন হতে সাফিং পুরো কণ্ঠে শুধরে দিল। তুমি না আপনি? এই এরিয়ার বিট্টুকে তুমি বলার সাহস কেউ করে না। খোরশেদুল বিঘ্ন পেয়ে থামলেন, আমতামতা করে বললেন, আপনি এভাবে আমাকে কেন দেখছেন বলুন তো? আমি তো কিছুই করিনি। পুষ্পিতা এতকাল আমার বাড়িতেই ছিল, তাই না? আমি ওকে আশ্রয় দিয়েছি, নিজের টাকায় খাইয়ে পড়িয়ে বড় করেছি। আপনি হয়তো সবই জেনে গিয়েছেন এতক্ষণে, তাহলে আমি কেন বিনা দোষে সাজা পাবো? তীব্র এমন ভাব করলো যেন কানের এক পাশ দিয়ে চলে গিয়েছে সব। খোরশেদুলকে সম্পূর্ণ অবজ্ঞা করে রাহাতকে শোধালো, রাহাত, তোমার বাবা কিছু করেনি ওই দিন? রাহাত নিশ্চুপভাবে মাথা নোয়ালো। তার চোখ মুখ সহায়হীন। বাবার দোষ তার সামনে বলার সাহস এইটুকু বাচ্চার হবে না তীব্র বুঝল। ফস করে ছাঁচ ছাড়ল সে। খোরশেদুলের উদ্দেশ্যে বলল, তুই কি করেছিস আমি জানি। বললে আব্বা বোঝায় ক্ষমতা বিট্টুর আছে। এলাকার সকলের হাঁটু কাঁপানোর যোগ্যতা কারো এমনি এমনি হয় না। শুধু রাহাতের বাপ বলে তোকে কিছু বললাম না। তবে হ্যাঁ, মেয়েটা ফিরবে কিনা জানি না। ধর ফিরল, আর তখন যদি আমার কানে যায় তুই আবার কিছু বলেছিস ওকে, সেদিন বিট্টু ভুলে যাবে তুই মানুষ, মনে করবে তুই ফুটবল, আমি রোনাল্ডো। তারপর লাথাতে লাথাতে এই গোল পোস্ট থেকে ওই গোল পোস্টে নিয়ে যাব তোকে। ঢুকেছে মাথায়? এত লোক, আত্মীয় স্বজন, ফ্ল্যাটের পরিচিত অপরিচিত মানুষ, সর্বোপরি ছেলে মেয়ে আর জামাইয়ের সামনে এমন মানহীনতা কল্পনা করেননি খোরশেদুল। অপ্রত্যাশিত অপমানে কাটা হয়ে রইলেন। ভেতর ভেতর ক্ষিপ্ততার অনলে অঙ্গার হলেও টু শব্দ করলেন না। প্রথম দিনই সেই চায়ের দোকানে বিট্টু মাস্তানে যে বায়োডাটা পেয়েছিলেন, তাতে চুপ থাকা ছাড়া কিছু করার নেই। স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলের সামনে ওনার মতো সাধারণ মানুষের ক্ষমতা কী? বাধ্য হয়ে দাঁত চেপে হজম করলেন কথাগুলো। উত্তরে অপর নিচ মাথা নাড়লেন কেবল। শ্বশুরের এমন অপমানে পলাশ বিস্ফোরিত নয়নে তাকিয়ে পাথর বেসে দাঁড়ানো মিথিলাকে বলল, আশ্চর্য, এই ছেলেকে এভাবে তোমার বাবাকে কথা শোনাচ্ছে কেন? দারোয়ানকে ন্যাড়া করে চুল ফেলে মুখে কালি মারছে, বাড়িওয়ালাকে লাথি মারছে, আর কেউ কিছু বলছে না? পুলিশে খবর দাও, যাও। মিথিলা চাপা কণ্ঠে বলল, চুপ থাকো, তুমি ওকে চেনো না। তীব্র কপাল কুঁচকে শব্দের উৎস খুঁজতে তাকালো। মিথিলার সঙ্গে চোখাচোখি হতেই ভুরু দুটো এঁকে বেঁকে এলো। এবার কিছু মনে করার চেষ্টা করলো। মিথিলা থতমত খেয়ে আগেই চোখ নামিয়েছে, কিন্তু তীব্র থেমে থাকলো না। অনিশ্চিত কণ্ঠে আঙুল উঁচিয়ে বলল, তুই নাহিদের গার্লফ্রেন্ড না? মিথিলা চমকে উঠল, থমকে গেল, চাইলো হতভম্ব গোলাকার চোখে। স্বামী, বাবা, সাথে এত মানুষ, ওদের মধ্যে গুন্ডাকে বেফাস কিছু বললেই সে শেষ। হাঁ করার আগেই তীব্র শব্দ করে হেসে ফেলল। হাসিটায় মস্তিষ্ক সহ কেঁপে উঠল মিথিলার। তাকে বিমূঢ় করে দিয়ে তীব্র উঁচু কণ্ঠে বলল, পুষ্পিতাকে আমি চিনতাম না, আগে কখনো দেখিওনি। তবে ওর সাথে যা হয়েছে তার জন্য দায়ী এই মেয়েটা মিথিলা। সকলের বিক্ষিপ্ত শশব্যস্ত চাহনিগুলো এসে নিক্ষেপ হলো তীব্রের তর্জনীর ওপর। নিশানায় থাকা মিথিলার মুখ তত্র ফ্যাকাসে হয়ে আসে, বক্ষ স্পন্দন রুদ্ধ ওখানে। পলাশ আর্তনাদ করে বলল, কি কি যাতা বলছেন? মিরাজ বলল, যাতা না, এই মিথিলা একটা চূড়ান্ত লোভী মেয়ে। আমাদের বন্ধু নাহিদের সাথে দীর্ঘদিন প্রেম করে টাকা পয়সা, দামি দামি গিফট হাতিয়েছে। এই যে এই এলাকায় এসেছিল ওর কাছাকাছি থাকবে বলে, কিন্তু যেই নাহিদের থেকে ভালো ঘর দিয়ে সম্বন্ধ এলো অমনি ওর সাথে ব্রেকআপ। ওইদিকে আমাদের বন্ধু ওর জন্য কেঁদে কেটে মরছিল। তাই আমরা চাইছিলাম ওকে তুলে নিয়ে নাহিদের সঙ্গে বিয়ে দিতে, কিন্তু দুর্ভাগ্যবশত পুষ্পিতা মেয়েটাকে ভুলে নিয়ে গিয়েছিলাম। আর যখন বুঝলাম তখন ফেরতও পাঠিয়েছি, তাও একেবারে অক্ষত অবস্থায়। অক্ষত মানে তোরা যা ভাবছিস তাই, যে হারামজাদা এর মধ্যে দ্বিতীয় মানে বের করবি সেটাকে সেখানেই পুঁতে ফেলবো আমি। তোদের যা বলার হয় এই গোল্ড ডিগারটাকে বল, কিন্তু ওই মেয়ে নির্দোষ, ওকে না। তীব্রর কথায় খোরশেদুলের পৃথিবী দুলে ওঠে। স্তব্ধ লোচনে মেয়ের পানে চাইলেন। মিথিলার চিবুক তখন গলায়, কুণ্ঠায় মাটিতে মিশে যাওয়ার অবস্থা। পলাশ উষ্মায় থরথর করে উঠল। ওর কনুই চেপে নিজের দিক ফিরিয়ে বলল, এসব সত্যি? মিথিলা সজল চোখে চাইল, নিষ্পাপ কণ্ঠে সাফাই দিতে বলল, আমার কথাটা শোনো,
তীব্র কানের মধ্যে কনিষ্ঠা আঙুল ছাড়ে। অনীহা গলায় বন্ধুদের বলে, এখানে এখন নাটক চলবে, আমাদের কাজ নেই, চল। তারপর বাকিদের দিক চেয়ে শোধালো, আর কেউ কিছু বলবি? মামুন শাহ মাথা নাড়লেন সবার আগে। তীব্র সাঙ্গপাঙ্গ সমেত পা বাড়ালো, হঠাৎ দাঁড়িয়ে ফিরে চাইলো, আঙুল উঁচিয়ে তর্জন দিল, কসম আল্লাহর, আর একবার যদি আমার কানে যায় আমাকে জড়িয়ে ওই মেয়েকে কেউ কিছু বলেছিস, সেটা ঠোঁট কেটে উল্টো করে ঝুলিয়ে রাখবো আমি। ভীত মানুষগুলোকে পেছনে ফেলে হনহনে কদমে বাড়ির আঙিনা ছাড়ল তীব্র। সে যেতে এতক্ষণে শান্ত থাকা পরিবেশ মুহূর্তে সরব হয়ে উঠল। চাপা গুঞ্জন ঝমঝমিয়ে বাজল গীত বিতানের ন্যায়। সবার বক্র চাউনি ক্রমে ক্রমে মিথিলাতে বর্তালো। কানাঘোষা চলল সেই দিনের মতন। ডলি বহিনীতে ঘি ঢেলে বললেন, এর মানে আপনার মেয়ে এইসবের মূলে? ছি ছি, কি লোভ, কি লোভ! এক ছেলের থেকে টাকা পয়সা হাতিয়ে আরেক ছেলের গলায় ঝুলে পড়া, তাও আবার গুন্ডা ছেলের সাথে প্রেম। আর কি কি করেছে কে জানে। শুধু শুধু পুষ্পিতা মেয়েটাকে কথা শোনালাম ওই দিন। খোরশেদুল বাকরুদ্ধ, মাথায় অনাকাঙ্ক্ষিত বাজ পড়ার তোপে দৃঢ়ভূত তিনি। আলেয়ার মুখ বন্ধ। নিজের নাতনির কীর্তিকলাপের বিরুদ্ধে কি বলবেন? ডলি বেগমের সাথে আরও কজন গলা মেলালেন। মিথিলার জমিন কাঁপছে। সে কাতর চোখে স্বামীর দিক চাইল। পলাশের কটমটে চাউনি পায়ের জুতোর ওপর। আশেপাশের কথাবার্তা সব স্পষ্ট আসছে কানে। ক্রোধে লাল হয়েছে মোটা নাক। মিথিলা তার হাবভাব নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগল। ভয়ে ভয়ে হাতটা ধরতেই পলাশ স্ফুলিঙ্গের ন্যায় ফুলকি তোলে। একেবারে ঝাড়া মেরে ছাড়িয়ে নেয় বাহু। মিথিলার বক্ষ থামে, ধরপড় করে ওঠে হৃদয়। কম্পিত কণ্ঠে কিছু বলতে চাইলে আটকে দিল পলাশ। সবার সামনে মুখের ওপর আঙুল তুলে বলল, তোমার মতো মেয়ের আমার বাড়িতে কোনো জায়গা নেই।